হ্যালো ভিউয়ার্স, রেড টেক কম্পিউটার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো বন্ধুরা? তো আজ আমি আপনাদের সঙ্গে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করা হয়। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নাম আমরা সবাই শুনেছি। তো ওয়ার্ড মানে কি শব্দ, যেখানে শব্দের উপরে যাবতীয় কাজ করা হয়। তো শব্দের কালার চেঞ্জ করা, শব্দের উপর যাবতীয় কাজ। একটা আজকাল বর্তমানে ওয়ার্ড ব্যবহার করি আমরা কি জন্য? কোনো একটা বায়োডাটা বানানোর জন্য, কোনো একটা সিভি বানানোর জন্য, অথবা কোনো আমি প্যারাগ্রাফ লিখছি বা কোনো আমি রাইটার কবিতা লিখছি, গল্প লিখছি, সেটাকে সুন্দর করে ওর মধ্যে লেখার জন্য, বানানোর জন্য ভিজিটিং কার্ড, যে কোনো ছোট ছোট কাজ আমরা অফিসিয়ালি কাজ আমরা ওয়ার্ডের মধ্যে করে থাকি। তো সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা পার্টে পার্টে দেখাবো। তো আমি একেবারে একটা ভিডিওতে পুরো কমপ্লিট করব না। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে ভাগে ভিডিওটি কমপ্লিট করব, একটা বড় টিউটোরিয়াল বানাবো আলাদা আলাদা চ্যাপ্টার নিয়ে। তো চলুন কিভাবে ওয়ার্ড ওপেন করে আগে সেটা আমরা দেখবো। তো যদি উইন্ডোজ 10 হয় আমি সোজা চলে যাব এখানে স্টার্টে গিয়ে সোজা ঠিক এখানে আমি এটাকে বারটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবো, নামালে দেখতে পাবো ঠিক পরপর সিরিয়াল ওয়াইজ এম দিয়ে আছে। দেখুন মাইক্রোসফট অফিস 2030 আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো 2013, 16 যার যেটা ভালো লাগে সে কমফোর্টেবল ইউজ করতে পারো। খুব একটা আলাদা কিছু নয়, খুব একটা চেঞ্জেস কিছু নেই, অল্প কিছু চেঞ্জেস আছে, কিন্তু সব একই সিস্টেম, একই জিনিস। তো এখানে গিয়ে আমি সোজা চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013। তো ওয়ার্ড লাস্টে দেখতেই পাচ্ছি ওয়ার্ড 2030 বলে লেখা আছে। তো এখানে ক্লিক করলাম। তো স্টার্টিং হচ্ছে। তো এইভাবেও ওপেন করতে পারি, অথবা আমি এখানে গিয়ে সার্চে গিয়েও লিখতে পারি। আমি ক্লোজ করে দিলাম। ঠিক এখানে সার্চে গিয়ে আমি লিখতে পারি ওয়ার্ড, লিখলে চলে আসবে। দেখুন আমার চলে আসছে। আমি এখান থেকেও ক্লিক করে করতে পারি। আর একটা পদ্ধতি হলো যেটা আমরা যে কোনো কম্পিউটারে, উইন্ডোজের যে কোনো কম্পিউটারে ওপেন করতে পারি। তো স্টার্টেও যেতে হবে না, সার্চেও যেতে হবে না, শুধু কিবোর্ড থেকে স্টার্ট বাটন আর আর আমি প্রেস করব। স্টার্ট বাটন আর আর প্রেস করলে দেখাবে আমার রান। আমি রান প্রোগ্রাম করব। ওখানে গিয়ে লিখবো উইন ওয়ার্ড, এন্টার। তো আমার ওয়ার্ডের পেজ ওপেন হয়ে গেল। তো এখানে দেখুন অনেকগুলো, এখানে দেখুন দেখতে পাচ্ছেন স্যাম্পল দেওয়া আছে বা ক্যাটালগ। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন বা কাজ অনুযায়ী আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তো এখানে দেখুন বিজনেস কার্ড, আপনি যদি কোনো বিজনেস কার্ড বানাতে চান তো এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার বিজনেস কার্ড টাইপ। যদি আপনি কোনো বায়োডাটা বানাতে চান তো বায়োডাটা বানাতে পারেন, হলিডে লিস্ট বানাতে চান, কার্ড বানাতে চান, এডুকেশন সম্বন্ধে কিছু লেটার লিখতে চান, তো যে কোনো জিনিসের ক্যাটালগ আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখুন এগুলো দিয়ে আপনি রিজিউম বানাতে পারবেন। এখানে প্রত্যেকটা লিস্ট দেওয়া আছে। দেখুন ডিজাইন সেট, এডুকেশন, লেভেল, পেপার, বিজনেস, পার্সোনাল। তো প্রত্যেকটা আলাদা আলাদা কতগুলো করে ক্যাটালগ দেওয়া আছে, লেখাই আছে। তো আপনি এখান থেকেও ক্যাটালগ চুজ করে নিতে পারেন। তো সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো আমরা শুরু করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে। কোথা দিয়ে? ঠিক ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তো আমার ওয়ার্ড পুরোপুরি ওপেন হয়ে গেছে। তো ওয়ার্ড ওপেন করার পরে ওপরে যে বারটা আছে আমি এখান থেকে শুরু করব। ওপরে এই বারটাকে আমরা বলি টাইটেল বার, যেখানে লেখা আছে ডকুমেন্ট 1 আর ওয়ার্ড লেখা আছে ওটাকে আমরা বলি টাইটেল বার। কেন বলি? কারণ কম্পিউটারের যাবতীয় যখন আমরা কোনো কিছু সেভ করি ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু সেভ করব সেটা আমার যে নাম দিয়ে সেভ করব সেই নামটা এখানে দেখা, সেই নামের টাইটেলটা অর্থাৎ ওখানে দেখায়, তার জন্য একে আমরা বলি টাইটেল বার। ঠিক এদিকে যদি সরে আসি এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর ক্লোজ বাটন। এখানে আবার 3টে বাটন আছে। মিনিমাইজ মানে এটাকে টাস্ক বারে রেখে দেওয়া, আবার যদি ক্লিক করি ওপেন হয়ে যাবে। ম্যাক্সিমাইজ মানে দেখুন রিস্টোর ডাউন আর ম্যাক্সিমাইজ মানে ছোট আর বড় করা। ক্লোজ মানে আমরা সবাই জানি, এটা আপনি কম্পিউটারের যে কোনো উইন্ডোতে অর্থাৎ যে কোনো উইন্ডো খুললেই আপনি এই 3টে বাটন পাবেন। ঠিক এদিকে যখন সরে আসবে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। আপনি মনে করবেন যে আমার কোনো একটা কাজ আমি শর্টকাটে এখানে রাখতে চাই, বারবার আমাকে সেটাকে ইউজ করতে হয়, কুইক অ্যাক্সেস করতে চান, তার জন্য সেটাকে আপনি এখানে
ক্লিক করে এক্সট্রা জুড়ে নিতে পারেন। যেমন নিউ, আমার বারবার নিউ পেজ লাগবে, তো আমি এখান থেকে ক্লিক করলে নিউ পেজ নিতে পারবো। আপনি প্রিন্ট দিতে চান তো প্রিন্টের সিম্বল এখানে অলরেডি আছে, সেভের সিম্বল আছে। প্রিন্টের সিম্বল যদি নিতে চান যে প্রিন্ট দেবো, এখান থেকে ক্লিক করে কুইক প্রিন্ট, এখান থেকে কুইক প্রিন্টও আপনি করতে পারেন। তো এখানে এইভাবে এক্সট্রা আপনি এগুলোকে অ্যাড করতে পারেন। ঠিক তার নিচে আসছে আমরা এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলোকে আমরা বলি ট্যাব বা ব্লক। এগুলোকে কি বলি আমরা? ট্যাব। এগুলোকে আমরা বলি ট্যাব বা ব্লক। তো এক একটা ট্যাবের ভিতরে দেখুন আমাদের অনেকগুলো, দেখুন অনেক টুলস, অনেক অপশন আছে, যেগুলোর কাজ আমরা জানবো এবং শিখবো। তো এই যে আপনি এক একটা ট্যাবের ভিতরে যে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন বা টুলস দেখতে পাচ্ছেন, সবগুলোকে আমরা একত্রে বলি রিবন। কি বলি? রিবন। তো হোমের ভিতরে যান, ইনসার্টের ভিতরে যান, তো প্রত্যেকটার ভিতরে অনেক আলাদা আলাদা টুলস আছে, অবজেক্ট আছে, যেগুলো আলাদা আলাদা কাজ আছে। তো আমি হোম ট্যাবের ভিতরে আজকে পুরো জিনিসগুলো দেখবো, হোম ট্যাবের প্রত্যেকটা জিনিসের কাজ কি, এগুলো আমরা শিখবো। তো হোম ট্যাবের ভিতরে এই যে প্রত্যেকটা জিনিস আছে, তো এগুলোর কাজই আমরা ভালো করে শিখবো, যাতে আমরা সেটাকে কাজে লাগাতে পারি। তো ঠিক নিচে যেটা আছে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলি স্কেল বা রুলার। তো এটাকে আপনি যদি না চান বন্ধও করতে পারেন, ভিউতে গিয়ে আপনি এখান থেকে রুলার দরকার হলে নিতে পারেন, নাহলে বন্ধ করে দিতে পারেন ভিউ ট্যাবের ভিতরে গিয়ে। আর তার নিচে যেটা আছে এটাকে আমরা বলি ডকুমেন্ট এরিয়া বা আমাদের যে পেজ বা ডকুমেন্ট এরিয়া। তো আপনি এখান থেকে পেজটাকে জুম ইন জুম আউট করতে পারেন ক্লিক করে। তো লিখতে লিখতে আমি বুঝতে পারবো। আর ঠিক এখানে দেখুন একটা কালো কালারের লাইন দপদপ করছে অনেকক্ষণ ধরে, তো এটাকে আমরা বলি কার্সার। তো কার্সার সবসময় একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো ওয়ার্ডে যা কিছু লিখতে হবে, কার্সার যেখানে থাকবে লেখা সেখানে হবে, এটুকুনি আমাকে মাথায় রাখতে হবে। আমি লিখবো যেখানে, কার্সার সেখানেই যাবে। তো কার্সারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর ওয়ার্ডে আমাকে যা কিছু করতে হবে, ২ নম্বর কথা, আমাকে যা কিছু করবো আমাকে সিলেকশন করে করতে হবে। সিলেক্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। একটা ফন্টের কালার চেঞ্জ করা হোক, যা কিছু হোক, আমাকে সমস্ত কিছু আমাকে সিলেকশন করেই করতে হবে। তো এটা আমরা মাথায় রাখবো। তো আমি এখানে একটা টেক্সট লেখার চেষ্টা করবো। তো আমি এখানে একটা সিস্টেমের টেক্সট, যেটাকে র্যান্ট লিখে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, তো আমার টেক্সট চলে আসবে। তো আমি এক্সট্রা করে কিছু লিখলাম না, লিখলে আমার অনেক সময় যাবে, তার জন্য আমি টেক্সটটাকে নিয়ে চলে এলাম। এই টেক্সটের উপরে আমরা যাবতীয় কাজ করব। তো ওয়ার্ডে আমরা বলেছিলাম যা কিছু করতে হবে আমাকে সিলেকশন করে করতে হবে। আমরা দেখুন যখনই কার্সারটাকে এখানে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আই বাটনের মতো হয়ে যাচ্ছে। ঠিক যদি ওপর দিক নিয়ে যায়, আমার অ্যারো সিম্বল হয়ে যাচ্ছে। তো আমাকে যা কিছু করতে হবে কীভাবে? সিলেক্ট করে করতে হবে। আমি সিলেক্ট ২-৩ রকমভাবে করতে পারি। এইভাবে আমি ড্র করেও সিলেক্ট করতে পারি, অথবা আমি কার্সারটা যখনই এখানে নিয়ে আসছেন দেখুন লেফট সাইডে, তখন আমার কার্সারটা এরা উল্টো দিকের অ্যারো হয়ে যাচ্ছে। যখন এদিকে সরিয়ে নিয়ে আসছি দেখুন আই হয়ে যাচ্ছে, ওপর দিকে নিয়ে গেলে আবার রাইট সাইডে হয়ে যাচ্ছে। তো আমি যখনই এদিকে নিয়ে আসবো দেখুন অ্যারোটা এদিকে হয়ে গেল, তখনই আমি ক্লিক করে নিচের দিকে টানলেও আমার সিলেক্ট হয়ে যাবে, বা একটা লাইনের কাছে গেলে একটা লাইন সিলেক্ট, আর একটা লাইনের কাছে নিয়ে গেলে আরেকটা লাইন সিলেক্ট। তো এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা এরকম ড্র করে মাউসের লেফট বাটন প্রেস করে ধরেও আমরা সিলেকশন করতে পারি। তো আমি যে কোনো পদ্ধতিতে সিলেকশন করতে পারি। আর যদি একটা পেজে যা লেখা আছে আপনি যদি একবারে সিলেকশন করতে চান যদি কিবোর্ড থেকে, তাহলে আমরা কিবোর্ড থেকে কি করব? কন্ট্রোল এ, অল সিলেকশন। কন্ট্রোল এ মানে পুরো আমার ওয়ার্ডে ওই পেজটায়, ওই ওয়ার্ডটায়, পেজে যা যা লিখেছি টোটাল যতগুলো পেজ থাকবে সব একবারে সিলেকশন হয়ে যাবে। তো সিলেক্ট করার পরে ঠিক আমি এখান থেকে ফন্ট পার্ট থেকে শুরু করছি। ফন্টে দেখুন প্রথমে আছে ক্যালিবেরি বডি বলে লেখা, এটাকে আমরা বলি ফন্ট স্টাইল। লেখার স্টাইলটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যে ফন্ট পছন্দ আপনি এখান থেকে, অনেক ফন্ট আছে, আপনার পছন্দ করতে পারেন। আপনাদের যে ফন্টটি পছন্দ এখান থেকে আপনারা এভাবে চুজ করে নিতে পারেন। তো আমি প্রথম দিক থেকে যে কোনো একটা ফন্টকে আমি চুজ করছি। যেটা আমার ভালো লাগবে, যে কোনো ফন্ট আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। নর্মাল যে ফন্ট আছে আমি সেটাকে রাখছি এখানে, এরিয়াল ফন্ট বা এরিয়াল ক্যালিবারি রাখছি, আমি এরিয়ালে রাখছি। তো যে কোনো ফন্ট আপনি এভাবে চুজ করতে পারেন। ঠিক তার পাশে আছে কি ফন্ট সাইজ। আপনি এখান থেকে ক্লিক করে ফন্ট সাইজটাকে বাড়াতে পারেন, যত খুশি আপনার পছন্দ মতো ফন্ট সাইজটাকে আপনি বাড়াতে পারেন।
তো 72 পর্যন্ত ফন্ট বাড়াতে পারেন এখান থেকে। এরপর থেকে যদি আপনার বেশি ফন্ট বাড়াতে হয় এখান থেকে আপনি লিখে দিতে পারেন সংখ্যাটাকে, যে কত বাড়াতে চান। আপনি 100 বাড়াতে চান কি 200 বাড়াতে চান, সেটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। অথবা আপনি পাশ থেকেও ক্লিক করে ডিক্রিজ ইনক্রিজ করতে পারেন সাইজটিকে। নর্মালি এখানে 11 থাকে, আপনি এখান থেকেও ক্লিক করে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক নিচের দিকে যদি আছে এটাকে আমরা বলি বোল্ড, লেখাটাকে মোটা করা। একটু পেজটাকে আমি জুম করে নিচ্ছি। লেখাটাকে এখান থেকে মোটা করতে পারি। তার পাশে আছে আই মানে ইটালিক, লেখাটাকে বাঁকানো, লেখাটাকে আমরা বাঁকাতে পারি এভাবে। আবার যদি না দরকার ক্লিক করলে আমার চলে যাবে, যদি বোল্ড দরকার না ক্লিক করলে চলে যাবে। তো বোল্ড, ইটালিক, তার পাশে আছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন মানে হলো আমার লেখার নিচে আন্ডারলাইন করে। আপনি যদি অনেক রকম আন্ডারলাইন চান, ডবল আন্ডারলাইন, সিঙ্গেল আন্ডারলাইন, তো এখান থেকে আপনি চুজ করতে পারেন। অনেক রকমের এখানে আন্ডারলাইন আছে, এবং আন্ডারলাইনে যদি কালারও আপনি চেঞ্জ করতে চান এখান থেকে কালারটাকেও চেঞ্জ করতে পারেন আপনি। ওকে, ঠিক তার পাশে আছে এটাকে আমরা বলি, যেটা ABC লেখা আছে এটাকে আমরা বলি স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু মানে কি, আমরা অনেক সময় দেখি না, আমি একটু নিচের দিকে নামিয়ে দেখাচ্ছি। ধরুন এখানে একটা আমি কোনো কিছু দামের অফার দেখাচ্ছি, যে এই জিনিসটা, কোনো একটা জিনিসের দাম যখন দেখাচ্ছে কোনো দোকানে, যে আমার বিস্কিট, পার্লেজি বিস্কিটের দাম এই পার্সেন্ট অফ দিয়ে ওই পার্সেন্ট এত দাম হয়েছে, তখন ঠিক এরকম দেওয়া থাকে না, ঠিক তখনই আমাদের উপর লাগে যে সানলাইটের দাম এত পার্সেন্ট অফ। ঠিক এরকম থাকলে সানলাইট, আন্ডারলাইনটাকে বন্ধ করলাম, সানলাইট, MRP MRP 20 বা 30 দিয়ে দিলাম, দিয়ে এটা কেটে অফ, দিয়ে নিউ প্রাইস 5% অফ। তো ঠিক এইভাবে এটা যখন দেখায় তখন আমাদের ব্যবহার, যে এই প্রাইসটা কেটে, ঠিক এরকম যখন কোনো কিছু কাটার ব্যাপার থাকে তখন আমাদের স্ট্রাইক থ্রু ব্যবহার করা হয়। আমি এটাকে তুলে দিলাম। বা কোনো কিছু লাইন লেখা বাদ দিয়েছি বোঝাতে, তখন আপনি এভাবে কেটে দিয়ে দেখাতে পারেন যে লাইনটা বাদ। ঠিক সেরকম ক্ষেত্রে আমাদের স্ট্রাইক থ্রু ব্যবহার করা হয়। আমি এটাকে সিলেক্ট করে এটাকে তুলে দিলাম। তারপরে যেটা আছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কাজ কখন হয়, যখন আমরা একটু ইন্টারমিডিয়েট নিচে উপরে লিখলাম যে H2SO4, সাইজটাকে একটু বড় করব আমি, সিলেক্ট করে এখান থেকে তোমাদের বোঝানোর জন্য। H2SO4 মানে হলো ফর্মুলা যখন আমরা লিখি তখন কি ঠিক এরকম ভাবেই লিখি আমরা? তখন আমাদের কি হয় না, ঠিক বলেছেন। তো দুইটাকে আমাদের নিচের দিকে রাখতে হবে। তাহলে দুইটাকে সিলেক্ট করে আমি যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি, দেখুন 4টাকে সিলেক্ট করে যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি আমার নিচের দিকে চলে গেল। তাহলে এইভাবে আমরা যখন কোনো ফর্মুলা লিখি তখন আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। ঠিক তারপরে যেটা আছে এটাকে আমরা বলি টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্ট মানে টেক্সটের উপর একটা কালারের সাথে একটা এফেক্ট আসবে, খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগবে। এটা আপনি নর্মালি ওয়ার্ড 2007-এ পাবেন না, এটা আপনি 30-তে পাবেন। দেখুন খুব সুন্দর লাগে দেখতে। এটা একটু বড় করলে ভালো বুঝতে পারবেন, আমি যদি পেজটাকে জুম করে দেখুন দেখতে ভালো লাগবে। পেজটাকে জুম করলে দেখুন দেখতে ভালো লাগবে। একটা সুন্দর এফেক্ট, আপনি চাইলে এরকম এফেক্ট দিতে পারেন। যদি না দরকার হয় এখান থেকে গিয়ে ক্লিয়ার করতে পারেন এফেক্টটাকে, আপনি ক্লিয়ার অল ফরম্যাটে মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনার যদি লাগে আপনি দিতে পারেন, না লাগে ইউজ নাও করতে পারেন। ঠিক তারপর আছে এটাকে আমরা বলি হাইলাইট করা। টেক্সটকে আমরা হাইলাইট করার জন্য ব্যবহার করি। কোনো পেজে আমরা যখন ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝাই তখন আমাদের হাইলাইটার লাগে। তখন নির্দিষ্ট লাইনকে আমি যদি হাইলাইট করে দেখাতে চাই তো হাইলাইট করতে পারি। আমি এভাবে এখান থেকে পেন দিয়ে হাইলাইট করতে পারি। ধরুন মনে করুন এটা আমার একটা গল্প, তো আমি পুরো একটা হেডিং করে দিচ্ছি, আরও দেখতে ভালো লাগবে। আমি পুরো একটা হেডিং করলাম,
অনেকগুলো আমি দিয়ে দিয়েছি এক্সট্রা, উপরে লিখলাম দ্য সেলফিশ চাইল্ড। তো এটা আমার গল্পের হেডিং, এটাকে আমি সিলেক্ট করে একটু বড় করে নেব। বাকি আন্ডারলাইনগুলো আমি একটু মুছে দিচ্ছি। তো মনে করুন এই কবিতার আমার এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জন্য এটাকে আমি হাইলাইট করে দিয়েছি। তো এইভাবে আমরা হাইলাইট করতে পারি। ঠিক এবার পুরো লেখাটাকে আমি যদি মনে করি যে কালার করব, পুরো কালার করতে চাই আমার টেক্সটটাকে, আমি এখান থেকে কালার চুজ করতে পারি। তো আমি হেডিং এর কালারটাকে আলাদা রাখতে পারি, সেটা আপনার ব্যাপার আপনি কি রাখবেন। তো এইভাবে আমরা কোনো লেখাকে লেখার পরে কালার করা, লেখার স্টাইলটাকে চেঞ্জ করা, লেখার সাইজটাকে বাড়ানো, তার মধ্যে এফেক্ট দেওয়া, এগুলো আমরা করতে পারি ফন্ট পার্ট থেকে। ওকে, ঠিক যদি আমি এদিকে আসি, এদিকে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এগুলো কি বলে, যে দেখতে পাচ্ছেন যে এরকম লম্বা লম্বা লাইন দিয়ে, কোন লাইনটা আগে কোন লাইনটা পরে, এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট বলি। তো লেখাকে আপনি মনে করুন ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাবে বা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবেন, তখন আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করি বা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট। মনে করুন আমার হেডিংটা মিডলে নিয়ে যেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, সিলেক্ট করে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, মিডলে চলে যাবে। বা মনে করুন যে এই লেখাগুলো আমি সব দিকটা সমান করতে চাই, তার জন্য কি করব, জাস্টিফাই, আমার সব দিকটা সমান হয়ে যাবে। বা আমি লেখাটাকে ডান দিকে রাখতে চাই, রাইট অ্যালাইনমেন্ট। সেই ক্ষেত্রে কি হবে, আমি যখনই কোনো কিছু লিখবো, বাট সেটা আমার কিন্তু যখনই আমি কোনো কিছু লিখবো, আমার কিন্তু লেখা রাইট সাইড থেকেই হবে। তো অ্যালাইনমেন্ট এই জন্য ব্যবহার করি আমরা লেখার মেজারমেন্টটাকে করার জন্য। সেন্টারে নিয়ে যাওয়ার দরকার সেন্টারে নিয়ে যেতে পারি, লেফট সাইড নিয়ে যাওয়ার লেফট সাইড, মিডিলে নিয়ে যাওয়ার মিডিলে, জাস্টিফাই করার জন্য জাস্টিফাই করতে পারি। তো হেডিংটাকে সিলেক্ট করে আমি সেন্টার করে দিলাম, আর বাকি লেখাগুলোকে আমি জাস্টিফাই করে দিলাম। ওকে, ক্লিয়ার। ঠিক তার পাশে যেটা আছে সেটাকে আমরা বলি লাইন স্পেসিং। লেখার মধ্যে লাইন স্পেসিং এর বা প্যারাগ্রাফের যে স্পেস থাকে সেই স্পেসটাকে বাড়ানো কমানো আমি এখান থেকে করতে পারি। তো আমি এখানে যদি ক্লিক করে, যদি মনে হয় যে আমার যে লেখার মধ্যখানে প্যারার মধ্যখানে স্পেস আছে, আমার জায়গাটা অনেকটা কমে যাবে যদি স্পেসটা কমিয়ে দিই, তার জন্য আমি সিলেক্ট করে চাইলে এখান থেকে যদি মনে হয় প্যারা আমার প্রয়োজন নেই, যে প্যারার যে মধ্যখানে গ্যাপটা আমি কমিয়ে দিতে চাই, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করলে আমার প্যারা যে মধ্যখানে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কমে যাবে। আবার সিলেক্ট করে আমি যদি আবার আফটার অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিই, আমার যে প্যারাগ্রাফগুলো ছিল ওগুলো আলাদা হয়ে যাবে। ঠিক তার পাশে আছে আমার লাইন স্পেসিং। আপনার প্রত্যেকটা লাইনের মধ্যখানে যদি মনে হয় যে একটু স্পেস দেওয়া দরকার, একটু জায়গা দরকার, আপনি এখান থেকে স্পেসটাকে বাড়িয়ে নিতে পারেন যতটা পরিমাণ। লেখার মধ্যখানে যদি প্রত্যেকটা লাইনের মধ্যখানে আপনার স্পেস দরকার হয়, তো এখান থেকে ক্লিক করে বাড়িয়ে নিতে পারেন। নর্মালি 1.15 থাকে। ওকে, একটু পেজটাকে বাড়িয়ে নিচ্ছি আমি। ঠিক তার উপরে যেগুলো আছে এগুলোকে আমরা বলি বুলেট বা নাম্বারিং। তো বুলেট আমরা পয়েন্টিং করার জন্য ব্যবহার করি। মনে করুন যে আমার একটা কোনো কিছু প্যারার পয়েন্টিং করব, বা কোনো কিছু গল্প লিখেছি তার যে পয়েন্টিং করব, বা কোনো কিছু স্টোরি লিখেছি তার যে পয়েন্টিং করব, বা কোনো কিছু আমি সিরিয়াল ওয়াইজ কোনো কিছু লিখেছি, লিস্ট করেছি, তার মধ্যে পয়েন্টিং করব, সব ক্ষেত্রে আমার এখানে পয়েন্টিংয়ের ব্যবহার করতে পারি। এখান থেকে বুলেট ব্যবহার করতে পারি এইভাবে ক্লিক করে। আর আপনার যদি মনে হয় যে আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে যে আপনি শুধু কারোর মোবাইল নাম্বার লিখতে হবে, তো তখন আপনি কি করবেন, তো আমি এখানে যে লিখেছি এন্টার মারতে দেখুন পরেরটা অটোমেটিক চলে আসছে। তো বুলেটের কাজ হলো একবার আমি যদি একবার ওটা বুলেটটাকে আমি অ্যাক্টিভ করে নিই, পরের বারে আমাকে আর নিতে হবে না, আমি লেখার পরে এন্টার মারলেই আমার বুলেট চলে আসবে। আবার যদি এন্টার মারি আমার ওখান থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ধরুন অন্য কোনো কিছু লিস্ট বানাবেন, মনে করুন আপনাকে একটা দায়িত্ব দেওয়া আছে, আপনি একটা মোবাইল নাম্বার, অনেক মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাকে একটা মোবাইল নাম্বারের লিস্ট বানাতে হবে। তো আপনাকে একটা মোবাইল নাম্বারের সিম্বলও চাই, তো বুলেট চাই। তো তো বারবার কি হবে, আপনি নাম্বার লিখলেন আবার একটা সিম্বল নিলেন, তো অনেক সময় যাবে। তো আমি কি করলাম, এখান থেকে ক্লিক করে সোজা চলে যাব ডিফাইন নিউ বুলেটে, সিম্বলে গিয়ে মোবাইল সিম্বল চুজ করাই আছে অলরেডি, ওখানে আছে দেখুন। যে কোনো মোবাইলে একটা সিম্বল নিয়ে আপনি এখানে ক্লিক করে ওকে করে দিন। এবার দেখুন, ওকে। তো দেওয়ার পরে আমি যদি একটা কোনো নাম্বার লিখলাম, এন্টার মারলাম, পরেরটা অটোমেটিকলি চলে আসবে। এন্টার মারলে পরেরটা অটোমেটিক চলে আসবে।
এবার আপনি চাইলে সিলেক্ট করে আপনি যদি মনে করেন যে আপনি কোনো পিকচার দেবেন বুলেটের মধ্যে, এর বাইরেও আপনি অন্য কোনো সিম্বল বা পিকচার দেবেন, আপনি চাইলে আপনার কম্পিউটার সিস্টেম থেকে পিকচারও দিতে পারেন। যে সিম্বলের জায়গা বা বুলেটের জায়গা আপনি কোনো পিকচার দেবেন, তো ফ্রম এ ফাইল ব্রাউজার করে আপনি আপনার ড্রাইভে চলে যান বা আপনি আপনার ডিভাইসে চলে যান, যাওয়ার পর এখান থেকে যে কোনো ছবি আপনি চুজ করে, আমি ডেস্কটপে দেখি কোনো পিকচার আছে কি না, যে কোনো পিকচারকে চুজ করে আমি মনে করি পিকচারটা নিলাম, ইনসার্ট করে দিলাম, ওকে। দেখুন প্রত্যেকটা একটা করে পিকচার চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনার ছোট্ট হয়ে আছে। তো আমি যদি একটু জুমটাকে বাড়াই দেখতে পাবেন যে একটা করে পিকচার দেওয়া আছে। তো এইভাবে আপনি বুলেট ব্যবহার করতে পারেন। ওকে, এটাকে তুলে মুছে দিলাম। ওকে, নেক্সট টপিক আছে আমাদের এখানে নাম্বারিং। নাম্বারিং কখন করি? ঠিক সেম কেস, আমরা যখন কোনো কিছু লিস্ট বানাই বা কোনো কিছু নাম্বার দেওয়ার দরকার হয় নাম্বারিং তখন আমরা ব্যবহার করি। তো নাম্বারিং দেওয়ার জন্য মনে করুন আপনি কোনো একটা স্টেটের লিস্ট বানাবেন, তো আমি নিচে একটা জায়গা দিলাম যে লিস্ট, স্টেট লিস্ট। তো আমি এটাকে সিলেক্ট করে শিখেছিলাম, মিডিলে করে দিলাম, একটু বড় করে দেবো সাইজটাকে। তো এবার নিচে থেকে ধরো আমি এখান থেকে স্টেটের লিস্ট লিখবো, তো আমি দেখলাম 1 নম্বর দিয়ে। তো আমি নাম্বারের লিস্ট দু রকম ভাবে সিলেক্ট করতে পারি। এক, আপনি এখান থেকে চুজ করেও নিতে পারেন, 1.2.3 এইভাবেও নিয়ে আপনি লিস্ট করতে পারেন, নিতে পারেন। অথবা আপনি সোজা এখানে লিখবেন 1, আপনি যদি ডট দিতে চান কোনো স্পেস দেবেন না, ডট দিন, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিন, যে কোনো দিন, দেওয়ার পরে একবার স্পেস মারুন। দেখুন আপনার বুলেট অ্যাক্টিভ হয়ে গেছে সিরিয়াল নাম্বার। এবার আপনি এখানে লিখুন আসাম 2, অন্ধ্রপ্রদেশ, ANDA, অন্ধ্রপ্রদেশ, প্রদেশ 3 নম্বর, বিহার 4, গোয়া। তো এইভাবে আপনি 5, গুজরাট। তো এইভাবেও আপনি বুলেট অ্যাক্টিভ করতে পারেন। শুধু এইভাবে নয়, আপনি সিলেক্ট করে আমি যদি মুছে দিই, তো আপনি এ দিয়েও যদি এ দিয়ে ডট দেন, দিয়ে আপনি কিছু লিখুন, এন্টার। এইভাবেও আপনি বুলেটকে অ্যাক্টিভ করতে পারেন। এখান থেকে আপনি চুজও করে নিতে পারেন অথবা এইভাবেও অ্যাক্টিভ করতে পারেন। তো এটাকে বলা হয় নাম্বারিং ফরম্যাট বা নাম্বার ফরম্যাট, যেটাকে এগুলো সবগুলোই আমরা এক ধরনের বুলেটই বলে থাকি। তারপরে আছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট কখন ব্যবহার করি? যখন কারোর ভিতরে কাউকে আমরা বোঝাই যে আমি ধরো আমরা একটা লিস্ট বানাতে দিলাম কাউকে, বা কোনো লিস্ট বানাতে দিয়েছি যে ধরুন সার্ভে করছে যে আসামের ভিতরে কতগুলো স্টেট আছে বা কতগুলো সিটি আছে, বিহারের ভিতরে কতগুলো, এইভাবে আমি যদি বানাতে, তখন আমরা কি করব? তো এরকম বিভিন্ন স্টেটের ভিতরে যে কতগুলো করে সিটি আছে, তো আমি বললাম যে আসাম স্টেট বা বিহার স্টেটের ভিতরে কতগুলো সিটি আছে বা কটা নাম লেখো, তখন আমরা এরা মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করি। এইভাবে ধরুন আমি মানে এর ভিতরে 1, এর ভিতরে আবার আই, তখন আমি এরকম ব্যবহার করি। ধরুন আমি এখানে একটা লিস্ট চুজ করলাম রোমান আই দিয়ে, ধরুন আমি প্রথমে লিখলাম আসাম, তো এন্টার। এন্টার মারলে 2 আসছে। এরপরে আমি কিছু করবো না, জাস্ট একবার কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব, দেখুন তার ভিতরে 1 চলে এলো। এবার আমি লিখলাম শিলচর 2, গুয়াহাটি। ওকে, এবার ধরুন আমি পরের স্টেটে ফিরে যাব, কিন্তু এন্টার মারতে 3 আসছে, তো ফাঁকা রেখে ওই জায়গাটা ফাঁকা রাখবো, কিছু লিখবো না, আবার এন্টার, তুমি চলে আসবে। যতবার ট্যাপ প্রেস করবেন ফাঁকা রেখে ততবার পরেরটায় যাবে, আবার যখন ফাঁকা রেখে এন্টার মারবেন ব্যাকে আসবে। তো 2 লিখে আমি যদি লিখি কলকাতা, সরি ওয়েস্ট বেঙ্গল, লেখার পর এন্টার, তার ভিতরে 1 দিয়ে আমি দিলাম কলকাতা। ঠিক আবার কলকাতার ভিতরে কতগুলো ছোট ছোট ভিলেজ আছে সেগুলো আমি লিখবো, তো কতগুলো ছোট ছোট
কতগুলো সেক্টর আছে সেগুলো আমি হয়তো দিতে চাই। তো দিয়ে আবার ট্যাব দেওয়ার পরে আমি দিলাম বেহালা, দিলাম ঠাকুরপুকুর। ওকে, আবার আমি ধরুন ফিরে যেতে চাই পরেরটায়, আবার এন্টার। এর ভিতরে আমি লিখলাম দুর্গাপুর, দুর্গাপুর, দুর্গাপুরের ভিতরে ছোট ছোট যেগুলো। তো এইভাবে যখন লিস্ট মাল্টি লেভেল লিস্ট বানাই তখন আমরা এই অপশনটাকে ব্যবহার করে থাকি। বুঝতে পারলাম? ওকে, ঠিক পরের অপশনে চলে আসি, এটাকে আমরা বলি শেডিং কালার। শেডিং কালার কখন লাগে? যখন আমরা যে টেক্সটটা লিখেছি শুধু সেই তার ব্যাকগ্রাউন্ডটুকু যদি কোনো কালার দিতে চাই জাস্ট ভালো লাগার জন্য, তখন আমরা ব্যবহার করি, দেখুন, তখন আমরা ব্যবহার করি শেডিং কালার, জাস্ট টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেওয়ার জন্য। দেখুন, আমি যদি এখানে হোয়াইট কালার করে দিই ভালো দেখতে পাবেন, সবগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এবার। তো এরকম যখন আমরা টেক্সটের শুধু বাইরেটুকুনি কালার করতে চাই তখন আমরা শেডিং কালার ব্যবহার করি। নো কালার করে দিলে আবার কালার সব চলে যাবে। তো আমার এখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে কি আমি বাকিটা হোয়াইট কালার করে দিয়েছিলাম, তার জন্য এরকম হয়েছে। আমি এটাকে সব এক কালার করে দিলাম। ওকে, নেক্সট বর্ডার। আমি যদি লেখার এই যে লেখাগুলো আলাদা আলাদা ভাগে বর্ডার দিতে চাই, মনে করুন এটা একটা আলাদা পার্ট, এটাকে আমি অল বর্ডার করে দিলাম, তো আমাকে একটা আলাদা আলাদা বর্ডার দিয়ে দেবে। আমি যদি আউটসাইড চাই শুধু আউটসাইড একটা বর্ডার হয়ে যাবে। মনে করুন এই যে স্টেটটুকু যে বানিয়েছি লাস্টে, এটা একটা আলাদা বর্ডার দিতে চাই, তো এটাকে আমি অল বর্ডার বা আউটসাইড বর্ডার করে দিতে পারি। তো এখান থেকে আমি সিলেক্ট করে যদি এই পর্যন্ত যাই, গিয়ে যদি বলি আউটসাইড বর্ডার, তো আউটসাইড হয়ে বর্ডার হয়ে যাবে। সেটা কেমন দেখতে বাজে লাগছে, এরকম ক্ষেত্রে আমরা বর্ডার নর্মালি ব্যবহার করি না, তো এরকম ক্ষেত্রে আমরা বর্ডার ব্যবহার করতে পারি। তো নো বর্ডার করে দেবো যদি বর্ডার প্রয়োজন না হয়, নো বর্ডার। তো বুঝতে পারলাম, দরকার হলে আমরা বর্ডার দিতেও পারি, নাও দিতে পারি প্রয়োজন হলে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তারপর ঠিক এদিকে একটু চলে আসবো, প্যারাগ্রাফের পার্টে আমরা এগুলো বুঝে গেছি, ফন্টের পার্টে যেগুলো ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। তো আমি তার আগে একটু এদিকে চলে আসবো, ব্যাকের দিকে। তো এখানে একটা জিনিস আছে, দেখতে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার কখন কাজে লাগে? ধরুন আপনি একটা কোনো একটা টেক্সট লিখেছেন, এক্সাম্পল, এটাকে মুছে দিলেন, স্টেট লিস্ট লেখাটাকে আপনি মনে করুন লিখেছেন, একটু বড় করে দিলেন, এটা কালার করে দিলেন। ওকে, এক্সাম্পল এই যে সেম ফরম্যাটটা আপনি এখানে লিখলেন সিটি, ওকে ওকে, তো আপনি এখানে লিখলেন ধরুন সিটি, ওপরে হোক নিচে হোক, লেখার পরে মনে হচ্ছে আপনার যে স্টেট লিস্ট লেখাটা আছে, তো এই যে লেখার কালার আছে, যে ফরম্যাটটা আছে, আপনি এটাই চাচ্ছেন। এবার আপনি এখান থেকে দেখে হয়তো এবার বুঝতে পারছেন না যে কি কালার কি আছে, অতক্ষণ আমাকে দেখে বসানোর সময় নেই। তো আমি একবারই চাইছি যে ওই কালারটা আর ওই যে ফন্ট স্টাইলটা ওখানে চলে যাক। তো আমি যদি সিলেক্ট করে এখান থেকে কি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, করে যদি ওই লেখাটার উপর সিলেকশন করে দিই, দেখুন ওটা ওর ফরম্যাটে চলে যাবে পুরো, মানে ওর ফরম্যাটটা ওর মধ্যে তুলে দেওয়া হয়। ওকে, নেক্সট নেক্সট আছে কপি পেস্ট। কপি পেস্ট কখন লাগে? মনে করুন আপনার এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আপনাকে বারবার তিনবার লিখতে হবে, তিনটে জায়গায় লিখতে বলা হয়েছে যে পরপর 3 জায়গায় লিখতে হবে। তখন আপনি কি করবেন? আপনি কি বারবার ওটা লিখবেন? তখন আমরা কপি করব। সিলেক্ট করে আমি কপিতে ক্লিক করলাম, যেখানে গিয়ে পেস্ট করতে, যেমন স্টেট লিস্টে নিজে থেকে আবার লেখাটা হবে, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। বা এখান থেকে সিলেকশন করে দিলাম, পরের লাইনে আবার লিখবো, পেস্টে গিয়ে ক্লিক করে দিলে আমার লেখাটা চলে আসবে। তো এইভাবে আমি যে কোনো লাইনকে লেখার পরে সেটাকে কপি পেস্ট করতে পারি। ওকে, বোঝাতে পেরেছি? ঠিক এদিকে আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ কি? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস মনে করুন আপনি কোন একটা অফিসে কাজ করছেন, বা আপনার বাড়িতে কাজ করছেন, বা আপনি একটি স্কুলের কাজ করছেন, আপনাকে কোনো গল্প স্টোরি বা কোনো অফিসের লেটার লিখতে দেওয়া হলো, লেখার পরে আপনার মনে হলো যে কোনো একটা জায়গায় আপনি কোনো একটা শব্দ ভুল করেছেন, বা মনে হচ্ছে ওই শব্দটা ওখানে বসা দরকার, সেই শব্দটা ওখানে নেই বা আছে কিনা সেটা চেক করতে চান, বা বানানটা আপনি দেখতে চান।
তখন আপনি কি করবেন? আপনি কি একটা করে লাইন ধরে খুঁজতে যাবেন যে আপনি দা লেখাটা কত জায়গায় লিখেছেন, এবার সেই জায়গাগুলো ঠিকঠাক জায়গায় দাটা বসেছে কিনা সেটা আপনি দেখতে চান, বা ইওর লেখাটা আপনার সব জায়গায় বসেছে কিনা। তো আমি সোজা ক্লিক করব ফাইন্ডে গিয়ে আমি দেখতে চাই যে ম্যাচ বলে যে লেখাটা আছে কত জায়গায় লেখা আছে, বা ওয়ার্ড বলে লেখাটা কত জায়গায় লেখা আছে। তো ওয়ার্ড যদি আমি এখানে লিখে দিই, দেওয়ার পরে দেখুন কালার করে আমাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন ওয়ার্ড লেখার পরে কালার করে দেখিয়ে দিচ্ছে, আর এখানে দেখিয়ে দিয়েছে কোন কোন জায়গায় বোল্ড করে দেখিয়ে দিয়েছে কোন কোন জায়গায় লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে কালার করে দিয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা, একটু জুম করলেই বুঝতে পারবো। দেখুন প্রত্যেকটা জায়গায় কালার করে দিয়েছে। তাহলে এইভাবে আমি কোনো শব্দকে খুঁজতে পারি। এবার মনে হলো যে শব্দটা খোঁজার পরে আপনার যে ওয়ার্ড যেখানে যেখানে লেখা আছে সেখানে পুরোপুরি শুধু ওয়ার্ড লেখা থাকবে না, মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকবে, তখন আপনি কি করবেন? আবার কি প্রত্যেকটা জায়গায় একটা একটা করে জায়গায় যাবেন, লিখবেন, চেঞ্জ করবেন? তাহলে আর আজকে আপনার কমপ্লিট হবে না কাজটা। তার জন্য আমরা ব্যবহার করব রিপ্লেস। তো রিপ্লেসে গিয়ে প্রথমে বলেছে ফাইন্ড হোয়াট, আপনি কাকে খুঁজতে চান বা কি খুঁজতে চান। আমরা নিশ্চয়ই এখানে সাপ ব্যাং ঘোড়া কিছু খুঁজবো না, খুঁজবো আমরা ওয়ার্ড শব্দটাকে খুঁজবো, কারণ আমরা ওয়ার্ডে কাজ করছি। তো এখানে আমি খুঁজবো ওয়ার্ড শব্দটাকে, খোঁজার পরে রিপ্লেস উইথ কি নামে আমি পরিবর্তন করতে চাই, আমি লিখলাম মাইক্রোসফট ওয়ার্ড 2030। রিপ্লেস মানে একটা একটা করে প্রত্যেকটা লাইন থেকে আপনার রিপ্লেস হবে। আর আমি যদি রিপ্লেস অল করি, আমার প্রত্যেকটা জায়গায় রিপ্লেস হয়ে যাবে একবারে। আমি রিপ্লেস অলে ক্লিক করে দেব। দেখুন দেখুন দেখাচ্ছে অল ডান, উই মেড 6 রিপ্লেসমেন্ট। তো আপনার 6টা রিপ্লেসমেন্ট টোটাল হয়েছে। ওকে, দেখুন হয়তো এইভাবে দেখতে পাচ্ছি না আমরা আবার কি করব, ফাইন্ড করব। ফাইন্ডে গিয়ে এটা দেখবো লেখাগুলো দেখাচ্ছে কিনা। দেখুন যেখানে যেখানে লেখা আছে দেখুন সব জায়গায় দেখাচ্ছে, আমার বুঝতে পারলাম। তাহলে এইভাবে কোনো লেখাকে আমরা ফাইন্ড করা, রিপ্লেস করা, এগুলো আমরা করতে পারি খুব সহজে। তাহলে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে বলতে পারেন। তাহলে হোম ট্যাবে যা যা ছিল আমি দেখিয়ে দিই। তাহলে পরের ট্যাব ইনসার্ট নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজ আপনারা এটা ভালোভাবে দেখে নিন, তারপর নেক্সট দিন আমি ইনসার্টে অবশ্যই যা যা বাকি থাকবে দেখিয়ে দেবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, গুড বাই।